বিজেপি সরকার আসুক, এখানে টাটাই ফিরবে, কারণ আমরা জানি কিভাবে করতে হয়। দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সেই সভার প্রস্তুতি দেখতে এসে সুকান্তবাবু আরও বলেন, আমরা ডিফেন্স করিডর করছি, একটা উত্তরপ্রদেশ এবং অন্যটি তামিলনাড়ুতে। সিঙ্গুরের শিল্প এবং কৃষি না হওয়া সম্পর্কে তিনি বলেন, মমতা ব্যানার্জির পাল্লায় পড়লে এরকমই হবে, কারণ তার পাল্লায় পড়লে নাকও যাবে, নরুনও যাবে। মমতা শুধু নিজের পরিবারের জন্য করে, কারোর জন্য কিছু করে না। প্রধানমন্ত্রীর সভার জন্য যারা জায়গা দিয়েছে তারা আক্রান্ত হতে পারে প্রসঙ্গে তিনি বলেন, হতেই পারে, কারণ এখানে বেচারামের মতো গুন্ডা আছে, তবে ভয়ের কিছু কারণ নেই। বিজেপিকে জানালে যে ওষুধে তাদের ঠান্ডা করতে হয় সেই ওষুধই ঠান্ডা করবে, সেই ওষুধ এখন বলবো না। আমরা ইচ্ছুক অনিচ্ছুক সকলকে আসতে বলছি, এটা বিশাল ব্যাপার, কারণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি ক্ষণজন্মা। তার বক্তব্য শোনা বিশাল ব্যাপার, কারণ দ্রুত তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই বিশ্বের সবচেয়ে দ্রুত ইকোনমি বাড়ছে ভারতবর্ষে। তাই তার কথা শুনতে সকলকে আসা উচিত, তৃণমূলেরও আসা উচিত, তাতে ওদের সদ্বুদ্ধি হবে। পশ্চিমবঙ্গের শিল্পই তো নেই, কারণ মুখ্যমন্ত্রী চানই না শিল্প হোক। মুখ্যমন্ত্রী চান গরিব মানুষ থাকুক, মানুষ ঘুগনি বিক্রি করুক, উনি ভাতা দেবেন, সেই ভাতায় আপনি ছোলা কিনে ঘুগনি করে বিক্রি করবেন, আর মুখ্যমন্ত্রীর ভাইপোরা কোটিপতি হবে। গরু পাচার করে, কয়লা পাচার করে ওনার পরিবার ভালো থাকবে। 12,000 টাকার জুতো, চোখে 1.5 লাখ টাকার চশমা ওনারা খাবেন, ওনারা পরবেন, আর আমি আপনি ঘুগনি বিক্রি করব, এটাই উনি চান। নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে ভোটার তালিকা থেকে বাদ প্রসঙ্গে বলেন, নাগরিকত্ব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সংবিধান অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ঠিক করেন ভারতের নাগরিকরা। তাই এক্ষেত্রে রাজনীতি করা ঠিক নয়, কারণ এটা ভারতের সুরক্ষার বিষয়। তাই কারণ নাগরিকত্ব নিয়ে সমস্যা থাকলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে ভূমিকা নিচ্ছে বাকিটা ঠিক করবে কোর্ট, এতে আমাদের কিছু বলার নেই। তারা কিন্তু ধীরে ধীরে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছেন। তাদের কথা কিন্তু কেউ শোনেওনি, তাদের কথা কেউ বলেনি। 17 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করেছেন, এবং উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশন দিচ্ছেন, পেনশন দিচ্ছেন। কিন্তু তাদের সাথে আমি কথা বললাম, এবং তাতেও নাকি শুনলাম আবার নাকি কাটমানির ব্যাপার আছে। এখানকার বিধায়ক নাকি কাটমানি নাই, তা থেকেও নাকি আবার এরা যে কত নিচে নামবে, মানে ভিখারিরও পরাকাষ্ঠার নিচে চলে যাচ্ছে আর কি। ভিখারিরাও এত লোকের এইরকম সমস্ত লোকের কাছ থেকে টাকা চাইবে না আজকে। তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই, এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সভার আগে আমি এই প্রেস কনফারেন্সে এটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, জানতে আসুন। আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে। আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে, তারা কাজ দেখছেন। এবং এই যে 3টে শেড করা হয়েছে, ওপারে রাস্তা, আমার বিশ্বাস বা আমার যে এক্সপেকটেশন বা অ্যাজাম্পশন বলতে পারেন, এগুলো সব ছাপিয়ে রাস্তা অবধি এবং রাস্তার ওপারের জমি অবধি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে, নরেন্দ্র মোদীকে দেখতে। এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি, নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব ভারতীয় জনতা পার্টি। এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী, ITI পাস, বিটেক পাস, পলিটেকনিক পাস, গ্র্যাজুয়েট, তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে, এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। উদাহরণস্বরূপ আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখেছেন, বাধার পর বাধা, এখনো পর্যন্ত চিংড়ি ঘাটার বাধাটা এখনো মেটেনি। তার ফলে দক্ষিণ কলকাতার মানুষ আসতে পারছেন না। গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে উনি উদ্বোধন করেছিলেন মেট্রোর। সেই মেট্রো আমাদের লাইফ লাইন, সেই মেট্রোতে আরো অনেক মানুষ সুবিধা পেতে পারত, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যাচ্ছে না, পাচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রায় 60-61খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে। আর তার মধ্যে এই যে এত বাধা, এত বিপত্তি, এত স্পিড ব্রেকার সরকার, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জানুয়ারি
মালদার পুণ্যভূমিতে পা রাখবেন এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি, উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি, ভোট ব্যাংক হিসেবে ভেবেছে। সেখান থেকে 2টি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে। আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমরা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন। সেখানেও এই সিঙ্গুর, যেখানে বুক ফাটা দীর্ঘশ্বাস বাংলার মানুষের, অনেক দিনে 17 বছরের বুক ফাটা দীর্ঘশ্বাস আছে, সেখানে নৈরাজ্যের কারণে যেখান থেকে টাটাকে ছেড়ে যেতে হয়েছিল, এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন 3টি অমৃত ভারত এক্সপ্রেস, একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসীও পাবেন। হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ। প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা 11:10 হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন এবং পরদিন ভোরবেলা 5:15 আনন্দবিহার স্টেশনে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন। দিল্লিতে যারা চিকিৎসা, ব্যবসা এইসব কাজে যান তাদের জন্য এই ট্রেনে অনেক উপকার হবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে। এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া এবং মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে জংশন, বারাণসী, লখনৌ, বরেলির মতো বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে, হাওড়া হুগলির সাথে যুক্ত করবে। এর লাভ পাবেন। সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি, 2 ধর্মীয় স্থান। মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র, আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান। এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন হবে। কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে। এবং মনে রাখবেন, এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে কোভিড কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত এনেছিলেন। গোটা ভারতবর্ষ জুড়ে করেছিলেন। তখন আমাদের বিরোধীরা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস। অর্থাৎ করোনা রুগীদেরকে, জীবাণুদেরকে মনে হয় মোদিজি নিয়ে আসছেন। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবেন যাতে এই ট্রেনগুলো আসতে না পারে। যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল, আজকে মোদিজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারতে পরিণত হয়েছে, অমৃত ভারত স্লিপার। সেই কনসেপ্টটাই অমৃত ভারত স্লিপারে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। অর্থাৎ করোনা থেকে অমৃত, এটা মোদির হাত দিয়ে হতে পারে। সেই নয় সিঙ্গুর, যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন, শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষ্মী হবে, শিল্পলক্ষ্মী। এবং এই সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে। এই ট্রেন, যে ট্রেনগুলোর কথা বললাম আগে, নর্মাল এই ট্রেনগুলো জানেন আপনারা 80-90 কিলোমিটারের দিকে দৌড়তো, এই স্পিডে দৌড়তো। 150 থেকে 160 কিলোমিটার বেগে এই ট্রেন দৌড়বে। এবং এই ট্রেনের সামনে এবং পেছনে 2টো করে ইঞ্জিন থাকবে। 2টো ইঞ্জিন থাকার ফলে স্পিড নেবে তাড়াতাড়ি, আবার যখন প্রয়োজন হবে সাডেন ব্রেক মারতে হবে তখন ব্রেকও করার ব্যবস্থা থাকবে। সুন্দর টয়লেট থেকে শুরু করে, অর্থাৎ স্লিপার শ্রেণীতে যে সুযোগ সুবিধা আমরা অনেক সময় পাই না, সেটা অমৃত ভারত স্লিপারের মধ্যে আমরা পাবো। এর সাথে সাথে পর্যটন, ব্যবসা এবং কর্মসংস্থান, এই সমস্ত কিছুতে আমরা এর উপকার পাবো এবং যাত্রা আমাদের জন্য অনেক নিরাপদ হবে। তাই এই 17 এবং 18 তারিখ এই 2 দিনের যে সভা, একটি মালদায় এবং একটি হচ্ছে এই সিঙ্গুরে, এই 2 জায়গাতে আমি মানুষকে করবদ্ধভাবে আবেদন জানাবো, আপনারা আসুন। বাংলার উন্নয়নের কাণ্ডারি যিনি আগামী দিনে হবেন, যার নেতৃত্বে বাংলার উন্নয়ন হবে, সেই নরেন্দ্র মোদী আপনাদের সামনে আসছেন তার বক্তব্য রাখার জন্য, তার আগামী দিনের প্ল্যানিং জানার জন্য এবং বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেই বার্তা দিতে এসছেন যে তিনি সেই সোনার বাংলা তৈরির জন্য করবেন।
আমি ধন্যবাদ জানাবো আমাদের হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জিকে, আমাদের নেতা বিভাগের এবং রাজ্যের যারা তুষার মজুমদার এবং আমাদের রাজ্যের নেতা মনোজ পাণ্ডে সহ অন্যান্য সকল নেতৃত্বকে, তারা যেভাবে এই ব্যবস্থা করেছেন। এখানে ঐতিহাসিক সভা হতে চলেছে 18 তারিখে, বিশ্বরূপ দর্শন হবে সেই দিন। সবাই আসুন এবং এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন শুরু হবে। ধন্যবাদ। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আপনার উদ্দেশ্যে দুটো প্রশ্ন করেছেন। এক, যে সময় সিঙ্গুরের আন্দোলন হচ্ছিল সুকান্ত বাবু তখন কোথায় ছিলেন? তিনি কি দেখেননি যে তাপসী মালিককে কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল? ঐতিহাসিক আন্দোলন করেছিলেন, যেটা সিঙ্গুরের মানুষও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক আন্দোলন সুকান্ত বাবুদের চোখে পড়ে না। দেখুন, দেখুন তাপসী মালিকের ধর্ষণে অভিযুক্তদের একজন এখন বর্তমানে তৃণমূল করে। খবর আছে কি আপনাদের কাছে? আমি নামটাও বলে দেবো একটু পরে, আমার কাছে নামটা এসছে, আপনাদেরকে পরে দিয়ে দেব। আর তাপসী মালিকের ধর্ষণ কাণ্ডে তাপসী মালিকের বাবা পরবর্তী সময় কি বলেছিল সেটা চন্দ্রিমা ম্যাডাম জানেন তো? নাকি চন্দ্রিমা ম্যাডাম তখন কোর্টের ভিতরে ঢুকে উস্কাচ্ছিলেন নিজের উকিলদেরকে? চন্দ্রিমা ম্যাডামের ভাবা উচিত যে ওটা কোর্ট ছিল, ক্লাব না। আর আমি কোথায় ছিলাম? আমি সে সময় পড়াশুনো করছিলাম যাতে আমার সঠিক শিক্ষাটা হয়, কোর্টের ভিতরে ঢুকে যেন আমি গুন্ডামি না করি, সেজন্য তখন আমি এডুকেশন নিচ্ছিলাম। ওনার ওটাও ইনকমপ্লিট থেকে গেছে, ওনাকে আবার ভর্তি হতে হবে স্কুলে। আর একটা প্রশ্ন করেছেন যে গঙ্গাসাগরের মেলার জন্য আপনি কেন বলছেন না যে রাজ্য সরকারকে টাকা দেওয়া হোক? গঙ্গাসাগর এত পবিত্র একটা মেলা, জাতীয় মেলা, সেটা কেন বলছেন না সুকান্ত মজুমদার যে টাকা দেওয়ার কথা? জাতীয় মেলা করতে গেলে তো জাতীয় ব্যাপার দরকার, জাতীয় সরকার দরকার। কোথায়? গোটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা চোরের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যিনি রিসেন্টলি ফাইল চুরি করে এনেছেন বা ডাকাতি করে এনেছেন। আপনাকে যদি কুম্ভ বানাতে হয়, আসুন, আপনাদেরকে আমরা নিয়ে যাব। আপনাদের পর্যটন মন্ত্রীকে পাঠান, সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর কাছে নিয়ে যাবে, দেখি দম আছে কিনা। সেখানে গিয়ে প্রস্তাব দিন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সংযুক্তভাবে গঙ্গাসাগর মেলা করবে, ঠিক যেভাবে কুম্ভ মেলা হয়। যে সরকারই থাকুক, কুম্ভ মেলাতে তো উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার একসাথে করে। আমাদের বিজেপি সরকার যদি থাকে কেন্দ্রে, আর ওখানে যদি রাজ্য সরকার থাকে, সেক্ষেত্রেও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একত্রে মেলা করে। জাতীয় মেলা করতে গেলে জাতীয়তাবাদ বোধকে বুঝতে হবে। বাংলাদেশের মন্ত্র গাইবেন, জামাতের মন্ত্র গাইবেন, তাহলে ওরকমই হবে যেরকম হচ্ছে অব্যবস্থা, চূড়ান্ত অব্যবস্থা। পারেন না কিছু করতে যান, আবার ওখানে গায়ে মানে না আপনি মোড়ল, ওখান থেকে ড্রেজার করে বালি তুলবেন আর বিক্রি করবেন গোটা বছর। এই যদি আপনাদের মোটো হয়, চুরি করায় যদি মোটো হয়, স্লোগান দিয়েছে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর। আমাকে সাংবাদিকরা গতকালও জিজ্ঞেস করেছিল ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর কিভাবে হবে। সিম্পল বুদ্ধি, ওই যে বালিগুলো তুলে রাখা আছে, পলিগুলো, দেখবেন মেলা শেষের পর 7 দিন পরে যাবেন সব ফাঁকা, অথচ সরকারের পকেটে 1 টাকাও ঢোকেনি। তৃণমূল নেতারা ওগুলোকে ক্লিন করে দেবে, আর ওই টাকা গ্রিন ফাইলে নিয়ে তৃণমূল নেতারা চলে যাবে দিদির কাছে, ক্লিন অ্যান্ড গ্রিন হয়ে গেল। ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, ভোট উৎসবকে বিজেপি আসলে ছাড়খাড় করে দিতে চাইছে। দেখুন, ইলেকশন কমিশন বিজেপি কেন, কোন রাজনৈতিক দলের কথাতেই চলবে না। সংবিধান অনুসারে চলে, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুসারে চলে। চন্দ্রিমা ম্যাডাম এটা বলেছেন কি? ওনার তো মনে হয় লয়েরও একটা ডিগ্রি আছে বলে শুনেছি। তো উনি কোর্টে যাচ্ছেন না কেন? এত বড় লয়ার সব ওদের, আমাদের পাশেই আছেন কল্যাণবাবু, ষাঁড়ের মতো চিৎকার করে উনি নাকি সওয়াল করেন, বিচারকরা নাকি কাঁপে ওনাকে দেখে। সব গল্প শুনি তো আমরা মাঝে মাঝে লোকসভার অলিন্দে। তো তাদেরকে বলুন না কোর্টে গিয়ে যুক্তি, তথ্য এবং প্রমাণ নিয়ে কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে। যাচ্ছেন না তো ভয়। একবার কপিল সিব্বলকে পাঠিয়েছিল, কপিল সিব্বলকে কান ধরে কোর্ট আবার বাইরে পাঠিয়ে দিয়েছে। এরপরে আরো কি হয় দেখুন। যেভাবে ইডির কাজে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী, ডাকাতি করেছে, এরপরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোর্ট একটা অ্যাডভার্স রায় দেয়, আমি তো অন্তত পক্ষে অবাক হব না। তৃণমূল নেতারা বলছে যে তারাও শিল্প চেয়েছিল তারা তো মুখ্যমন্ত্রী এলে পরে দাবি করতে বলুন শিল্প স্থাপনের জন্য। তাদের মুখ্যমন্ত্রী তো, কেন শিল্প করতে পারছেন না? তোলাবাজি করে শিল্প হয়? এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে সবার আগে, বেচার জন্য যে টাকা দিন, তোলা দিন। তৃণমূলের থেকে জেড প্রত্যেকটা নেতা তোলাবাজি করে এখানে।
আমাদের কাছে খবর আছে, কেউ মাটির টাকা তোলে, কেউ বালির টাকা তোলে। অবশ্য হুগলিতে বালিরটা বেশি, এই মাটিরটা বেশি চলে, বেশি টাকা তোলা হয়। সব তো এই করে বেড়াচ্ছে। এইভাবে শিল্প হয় না। কিভাবে শিল্প হয় একবার আমাদের সাথে, আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে বলুন যোগীজির রাজত্ব কেমন চলছে। সেখানে ডিফেন্স করিডর তৈরি হচ্ছে, তাহলে শিখতে পারবেন। দাদা, আপনারা কি জমি অধিগ্রহণ করবেন? কারণ এই জমি সুপ্রিম কোর্টের রায়ের পর তো কৃষকদের হাতে চলে গেছে, এবং যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে জমি অধিগ্রহণ হয়েছে প্রাইভেট ইন্ডাস্ট্রির জন্য, সেটাই অবৈধ। দেখুন, প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন। আর আমার মনে হয় অ্যাটলিস্ট সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বোঝানোরও প্রয়োজন হবে না, কারণ মানুষ অলরেডি বুঝে গেছে। আমরা যাদের কাছেই গেছি, সাংবাদিকরা যাদের কাছে গেছেন, সবার এই একটাই বক্তব্য, ভাটা নয় টাটা চাই। অর্থাৎ টাটা মানে হচ্ছে শিল্পের প্রতীক। এখানে বোঝানোর দরকার নেই, মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে জমি দেবে, মানুষ রাজি আছে জমি দেওয়ার জন্য। মানুষ জমি দিয়ে শিল্প না হলে তার ঘরে শিক্ষিত বেকার ছেলে বা মেয়েটি যাবে কোথায়? কতজন টোটো চালাবে, কতজন ঘুগনি বিক্রি করবে? সবাই যদি ঘুগনি বিক্রি করে, ঘুগনিটা খাবে কে? পিসিআর ভাইপো? কিন্তু গ্রামের মানুষ তো এই প্রশ্নটাও তুলছে যে সেই সময় রাজনাথ সিং, আপনাদের যিনি নেতা বিজেপির, তারাও এসেছিলেন, মমতা ব্যানার্জি। আমি তার উত্তর আগেও দিয়েছি, আবার রিপিট করছি। তখন আমরা এনডিএর পার্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই রাজ্যে এনডিএকে লিড করতেন, ওনার আন্দোলনের শুরুর দিকে ভারতীয় জনতা পার্টির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেননি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যাওয়ার দিকে গেছিলেন, সহকর্মী হিসেবে আমাদের তৎকালীন সর্বভারতীয় সভাপতি এসেছিলেন। এটা আমরা যে কোনো রাজনীতির ক্ষেত্রে সৌজন্যতম, তার আমাদের যদি এনডিএর গঠবন্ধন হয় তাহলে তো অবশ্যই সেখানে আমরা যাব। কিন্তু যদি বিজেপির নীতি দেখেন, সেই সময় তো বিজেপির রাজ্যেই টাটা গেছে, নরেন্দ্র মোদীর কাছে গেছে। আমরা তো দুহাত তুলে তাকে সানন্দে গ্রহণ করেছি। তো বিজেপি পারে শিল্পায়ন করতে, আমরা বিভিন্ন রাজ্যে করে দেখিয়েছি। এই টাটা বর্তমানে শ্মশান ভূমি, মরুভূমিতে পরিণত হয়েছে। আপনি আনন্দে যান, যেখানে টাটার ফ্যাক্টরি সে সময় নরেন্দ্র মোদী নিয়ে গেছিলেন, তা বর্তমানে ন্যানো কারখানা আছে, বা বরঞ্চ ন্যানোর থেকে অন্যান্য কোম্পানিগুলোর কারখানা অনেক বড় হয়ে গেছে। সেটা বর্তমানে একটি হাবে পরিণত হয়েছে, অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। আমি কিছুদিন আগে ইউরোপের একটি দেশে গেছিলাম, স্লোভাকিয়াতে। সেখানে নিত্রাতে জাগুয়ার কোম্পানি আছে, ওই জাগুয়ার ডিফেন্ডার সেখানে তৈরি হয়, খুব দামি গাড়ি। তারা তাদের ভারতবর্ষের প্রথম ইউনিট তৈরি করছে। কোথায়? যেখানে বিজেপি আছে, মহারাষ্ট্রে। নিত্রাতে একটা কোম্পানি থাকবে, মানে তাদের ইউনিট থাকবে, এখানেও তারা একটা ইউনিট তৈরি করছে। পশ্চিমবঙ্গে কিন্তু আসছে না। স্যামসাং ইউনিট তৈরি করছে উত্তরপ্রদেশে। তো স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শিল্পপতিরা তারা বিনিয়োগ করতে আগ্রহী, এবং এই বিনিয়োগ আমরা আনতে চাই। ভারতীয় জনতা পার্টির নীতি স্পষ্ট। আমরা মানুষকে শিল্পের প্রয়োজনীয়তা বোঝাবো, মানুষ বুঝবে আমাদের বিশ্বাস, এবং তারপরে আমরা শিল্প এখানে আনবো। শিল্পপতি এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথে কথা বলে, তাদেরকে আবেদন করে, ল অ্যান্ড অর্ডার ঠিক করে, আর সব থেকে বড় কথা তোলাবাজি বন্ধ করে। বিজেপির কোনো নেতাও যদি শিল্প যখন তৈরি হবে সে সময় তোলাবাজি করতে চায়, আমি আজকেই গ্যারান্টি দিচ্ছি সেদিন তার ঠাঁই শ্রীঘরে, অর্থাৎ জেলের ভেতরে হবে। সুকান্তদা, তামান্নার মা তিনি অভিযোগ করছেন যে তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের না, এই যে কালিয়াগঞ্জের বৌমা বাচ্চাটি, যে কালীগঞ্জ, কালীগঞ্জের সেই বাচ্চা মেয়েটি, যে মেয়েটি ছবি আঁকতে ভালোবাসতো, যে মেয়েটি দেশ সেবার কথা বলতো, সেই মেয়েটি সেদিন তৃণমূল কংগ্রেসের উল্লাসের জন্য তার জীবন গেছে। এবার তৃণমূল কংগ্রেস যেন তেন প্রকারেণ চেষ্টা করছে ওই পরিবারটিকে নিজেদের কবজায় নেবার জন্য। সেই কবজায় নেবার জন্য যদি মৃত্যুও হতে পারে, তো ওই এলাকায় বলেছে, আমি যখন গেছিলাম, আশেপাশের সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সংখ্যালঘু গ্রাম, মুসলিম গ্রাম, তারা বলেছিল যে দাদা এই বাড়িগুলোতে যান, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বা গুন্ডাদের বাড়ি, তাদের প্রত্যেকের বাড়িতে ভর্তি হচ্ছে বন্দুক, সকেট, এসব নিয়ে ভর্তি। এইভাবে আজকে বা আগামীকালে যদি দেখা যায় যে তমান্নার মা বোম পড়ে মারা গেছে, আমি অন্ততপক্ষে অবাক হব না। রাজ্য সরকারের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। কারা হুমকি দিচ্ছে তাদেরকে পুলিশের উচিত গ্রেপ্তার করা,
এবং বাচ্চা মেয়েটির মা এবং পরিবারের সুরক্ষার ব্যবস্থা করা। গতকাল বাঁকুড়ায় 3-4 একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, 5 জনকে সেই গাড়ি থেকে ধরা হয়। তৃণমূল সেটা নিয়ে অভিযোগ করছে যে এইভাবে ফর্ম 7 ফিল আপ করা ফর্ম 7 লোপাট করে দেওয়া হচ্ছে। না না, এটা আমি বুঝতে পারছি না, এতে বেআইনি কোনটা সেটা তো বলুন। বিজেপির বুথ সভাপতিদের কাছ থেকে BLA 2দের কাছ থেকে ফর্ম এসেছে, সব BLA 2 এসে তো ফর্ম জমা করতে পারবে না, এত লোককে কিভাবে আমরা নিয়ে যাব? সেই সমস্ত ফর্মগুলোকে জমা করে যদি কেউ নিয়ে যায়, 5 জন 4 জন মিলে নিয়ে যায়, তাতে অপরাধের কি আছে? না, তৃণমূল অভিযোগ করছে যে এত ডিটেল আপনারা পেলেন কি করে? তৃণমূল তো এত ডিটেল পাচ্ছে। তৃণমূলের যোগ্যতা নেই, 12 পাস নেতা কোথা থেকে পাবে? আমাদের যোগ্যতা আছে। একজন ফেক PhD ধারী ওদের নেতা, আর একজন 12 পাস নেতা কোথা থেকে পারবে? আমাদের AI আছে, আমরা নিজেরা পারবো না? আমরা করতে পারি। বাংলাদেশে যেভাবে হিন্দুদের অত্যাচার চলছে, এই নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো রকম কথা নেই। তৃণমূল হিন্দুদের পক্ষে নই, সেই জন্য বলছে না। তৃণমূল চায় যে পশ্চিমবঙ্গে 50%-এর বেশি মুসলমান হয়ে যাক, তাহলে পরে ভোটে টিকে থাকবো 2-4 বছর, সেই জন্য করছে না। খুব সিম্পল। ধন্যবাদ। একসময় বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিহার ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসছেন ভোটের জন্য, কিন্তু বিজেপিকে বলা ওনাকে বলুন না অভিযোগের সাথে একটু কাগজ দেখাতে। কাগজ দেখাবো না, এটা চলবে না, প্রমাণ দেখাতে হবে। আরে উকিল মানুষ, উনি অ্যাডভোকেট, ল দেখে পড়েননি উনি? প্রমাণ দেখাতে হয় সবকিছুতে। জাজকে ওরকম যদি মুখে গিয়ে বলেন তো বলুন, জাজকে গিয়ে শুনবে? হাওয়া গরম করার চেষ্টা করছে, খেলবো না করার চেষ্টা করছে। তার কারণ বুঝতে পেরেছেন, এবার কিন্তু খেলা হবে এবং তৃণমূল হারবে। একসময় বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে শিল্প দিয়েছিলেন এবং তিনি টাটাকেও নিয়ে এসেছিলেন, কিন্তু সিঙ্গুরে কি পারবেন আপনারা ফের টাটাকে আনতে? একদম পারবো। বুদ্ধদেব ভট্টাচার্য কেন পারেননি সেটাকে বুঝুন। বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রকৃতির বাইরে গিয়ে কাজ করতে গেছিল, তার মানে তার পার্টির প্রকৃতির বাইরে গিয়ে। যে পার্টি 30 বছর ধরে স্লোগান দিয়ে এসছে, টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, বিল্লার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, লাল ফিতে দিয়ে একের পর এক ফ্যাক্টরি যাদবপুরের সুলেখা থেকে শুরু করে সব চপট করে দিয়েছে। সে যদি বলে আমি শিল্প করব, তাহলে কুকুরকে ঘি খাওয়ানোর মতো হবে। তাই হয়েছে। আমরা তো ওরকম বলি না। আমরা এই নীতিতে বিশ্বাস করি যে শ্রমিক এবং মালিকের মধ্যে সৌহার্দ্যমূলক পরিবারের মতো রিলেশন হওয়া দরকার। কেউ শ্রেণী শত্রু নয়। বামফ্রন্ট মনে করে, CPM মনে করে শ্রেণী শত্রু, মানে শ্রমিকের শত্রু মালিক, মালিকের শত্রু শ্রমিক। আমরা মনে করি না। আমরা মনে করি মালিকের বন্ধু শ্রমিক, শ্রমিকের বন্ধু মালিক। আমাদের আর ওদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এই জন্যই ওরা পারেনি, আমরা পেরেছি, পারছি, আগামী দিনেও পারবো। ধন্যবাদ।